কাতারে ইসরায়েলি হামলার পর দোহায় আরব ইসলামিক জোটের জরুরি সম্মেলন। এবার তেল আবিবকে একঘরে করতে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব। ইসরায়েলের টার্গেটে পরিণত হচ্ছে একের পর এক আরব দেশ। আবারও হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর। রুখে নেয়ার পথ খুঁজছে মুসলিম বিশ্ব। ইউরোপে ব্যাপক উত্তেজনার মধ্যে এবার ন্যাটো সীমান্তে চলছে রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়া। পশ্চিমা বিশ্বকে কৌশলগত বার্তা দিতে চাইছে মস্কো, বলছেন বিশ্লেষকরা। হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে তুরস্কের রাজনীতি। সরকার বিরোধী বিক্ষোভে আঙ্কারায় লাখো মানুষের ঢল। স্বৈরশাসক আখ্যা দিয়ে এরদোগানের পদত্যাগ দাবি। ট্রাম্পের অ্যাকশনে ভারতের বাণিজ্যে ব্যাপক ধস। রপ্তানি করতে না পারায় দিশেহারা মোদি। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসছে দিল্লি, ওয়াশিংটন। এখনও উত্তেজনা আর সংঘাতে আগুন জ্বলছে মধ্যপ্রাচ্য জুড়ে। ইসরায়েলি হামলায় উত্তাল হয়ে উঠেছে পুরো অঞ্চল। কাতারের রাজধানী দোহায় হামলা শুধু ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের নেতাকে হত্যা করার ঘটনাই ছিল না, বরং এটি আসলে মুসলিম বিশ্বের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই হামলার পর থেকেই আরব দেশগুলোতে ক্ষোভ আরও বেড়েছে। যে প্রশ্নটি এখন সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিচ্ছে তা হল, মুসলিম বিশ্ব কি এখন কেবল নিন্দা আর বিবৃতিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি আসলেই একটি যৌথ সামরিক জোট গঠনের পথে হাঁটবে? গত 9 সেপ্টেম্বরে কাতারের মাটিতে এমন ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। শুধু কাতার নয়, পুরো আরব বিশ্বই মনে করছে ইসরায়েল এভাবে একের পর এক দেশকে টার্গেট করে আসল গোটা মুসলিম বিশ্বের নিরাপত্তাকে ধ্বংস করতে চাচ্ছে। আর সেটি থামাতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামিক আর্মি গঠনের। তার মতে দোহা হামলা প্রমাণ করেছে এখন সময় শুধু রাজনৈতিক বিবৃতিরই নয়, বরং সামরিক প্রতিরোধের। এমন প্রেক্ষাপটে দোহায় অনুষ্ঠিত আরব ইসলামিক জরুরি সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়ে গেছে। উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, ইউএই, কুয়েট, ওমান এক জটিল কূটনৈতিক চাপে পড়েছে। একদিকে পশ্চিমা দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক, অন্যদিকে মুসলিম বিশ্বের ঐক্যের চাপ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যেন আজ এক বড় সংকটে পরিণত হয়েছে। এদিকে আরব বিশ্বের তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমে সরব হয়ে উঠেছে। তারা শুধু ফিলিস্তিন নয়, মুসলিম বিশ্বের প্রতিটি দেশের নিরাপত্তার জন্য যৌথ বাহিনীর দাবি তুলেছে। যদিও আরব লীগ কিংবা ওআইসি এই দাবিকে আগে নিন্দা জানিয়েছিল, কোনো সামরিক পদক্ষেপ নেয়নি, তবে এবার পরিস্থিতি ভিন্ন। ইসরায়েল গাজা, লেবানন পেরিয়ে কাতার পর্যন্ত হামলা চালিয়েছে, যেটিকে মনে করা হচ্ছে আগামীতেও হয়তো অন্য কোনো আরব রাজধানী টার্গেট হতে পারে। এখন প্রশ্ন হল, মুসলিম দেশগুলো পারস্পরিক দ্বন্দ্ব, অর্থনৈতিক বৈষম্য আর ভিন্ন ভিন্ন সামরিক জোটের টানাপোড়েন কাটিয়ে কি সত্যি একসঙ্গে আসতে পারবে? তবে ইতিহাস এটাও বলে, যখন আগ্রাসন সীমা ছড়ায় তখনই ঐক্যের ডাক আরও তীব্র হয়ে ওঠে। দোহা হামলা এখন মুসলিম বিশ্বের জন্য এক পরীক্ষার মুহূর্ত। তারা যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে, তবে শুধু ইসরায়েলই নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যেও নতুন পরিবর্তন আসতে পারে। কিন্তু যদি আবারও কেবল নিন্দা আর বিবৃতিতে সীমাবদ্ধ থাকে, তবে এই আগুন ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে। এখন সময়ই বলে দেবে, মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া কেবল কূটনৈতিক কাগজে বন্দী থাকবে, নাকি সত্যি যুদ্ধক্ষেত্রে রূপ নেবে। ইসরায়েলের আগ্রাসনের কবলে জর্জরিত মধ্যপ্রাচ্য। কাতারে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের নেতাদের টার্গেট করে সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর এখন প্রশ্ন উঠেছে যে এখন কি ইসরায়েল একটির পর একটি মুসলিম দেশে হামলার পরিকল্পনা করছে? এদিকে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করেই বলে দিয়েছেন, ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের নেতারা যেখানেই থাকুক না কেন, কোনোভাবেই দায় মুক্তি পাবে না। ইসরায়েল সফরে আসা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও বলেন, প্রতিটি রাষ্ট্রেরই সীমান্তের দায়রে গিয়েও আত্মরক্ষার অধিকার আছে। আর এতে কাতারের পর কোন দেশ টার্গেটে পড়তে যাচ্ছে, এখন এই প্রশ্নই সামনে চলে এসেছে। যদিও কাতার হামলায় 6 জন নিহত হলেও ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের শীর্ষ নেতারা বেঁচে যান। এই হামলার কারণে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এতে যুক্তরাষ্ট্রকে নিয়েও নানা সমালোচনার ঝড় ওঠে। যদিও ওয়াশিংটন জানিয়েছে এই হামলায় তাদের কোনো অংশ ছিল না, আর কাতারকে আশ্বস্ত করে বলে ভবিষ্যতে এ ধরনের হামলা হতে দেওয়া হবে না। তবে এই হামলার কথা স্বীকার করে নেতানিয়াহু সাংবাদিকদের সামনে বলেন, তারা নিজেরাই এটি করিয়েছে এবং এটা করার সময়ও এসেছে।
এই ঘটনার ফলে কাতার সহ আরব বিশ্বে ক্ষোভের দানা বেঁধেছে। কাতার সরাসরি ইসরায়েলের শাস্তি দাবি করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বৈতনীতি পরিহারের আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান জোরদার হয়েছে, যেখানে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হচ্ছেন। এখন প্রশ্ন হল, ইসরায়েলের পরবর্তী টার্গেট কোন দেশ? কাতারের পর কি অন্য কোনো উপসাগরীয় রাষ্ট্র, নাকি মধ্যপ্রাচ্যের আরেকটি মুসলিম দেশ সরাসরি ইসরায়েলি হামলার মুখে পড়বে? আরব বিশ্বর উদ্বেগ দিন দিন বেড়েই চলেছে, আর অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়েও টানাপোড়েনও ক্রমেই তীব্র হচ্ছে। আকাশে উঠছে বোমারু বিমান, পড়ছে গাইডেড বোমা, বিকট শব্দে কেঁপে উঠছে চারপাশ, ঘন কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে পুরো আকাশ, ড্রোনের গুঞ্জন আকাশে ভাসছে, নজরদারি চোখ এড়িয়ে যেন কিছুই নড়াচড়া করতে পারছে না। চারিদিকে মর্টারের বিস্ফোরণ, কাননের গোলা, হেলিকপ্টার আর গানশিপের আক্রমণ, সব মিলিয়ে যেন এক রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। তবে এই ভয়াবহ দৃশ্য কোনো আসল যুদ্ধক্ষেত্রের নয়। এটি মূলত বেলারুশের বরিসোভস্কি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এক সামরিক মহড়া। প্রায় প্রতি 4 বছর পর পর আয়োজন করা হয় এই মহড়ার, যার উদ্দেশ্য মস্কো ও মিন্স্কের দাবি অনুযায়ী কেবল প্রতিরক্ষামূলক প্রস্তুতি নেওয়া। রাশিয়া ও বেলারুশের যৌথ এই মহড়ার নাম জাপাদ 2025, অর্থাৎ পশ্চিম 2025। নিরাপত্তা নিশ্চিত করাই এর লক্ষ্য। এবারও যুক্তরাষ্ট্র, তুরস্ক, হাঙ্গেরি সহ প্রায় 23টি দেশের সামরিক প্রতিনিধি আমন্ত্রিত হয়েছেন এই মহড়ার পর্যবেক্ষক হিসেবে। যৌথ এই মহড়া নিয়ে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী মেজর জেনারেল ভ্যালেরি রেভেস্কো স্পষ্ট করে বলেন, আমরা কাউকে হুমকি দিচ্ছি না, আমরা মূলত গঠনমূলক এবং বাস্তববাদী আলোচনার পক্ষে। তবে অন্যদিকে বেলারুশের এই ব্যাখ্যায় তেমন সাড়া ফেলেনি ইউরোপীয় দেশগুলো। পোল্যান্ডের প্রধানমন্ত্রী এই মহড়াকে সরাসরি অত্যন্ত আগ্রাসী বলে বসেছেন। এমনকি মহড়ার আগেই পোল্যান্ড বেলারুশের সীমান্ত বন্ধ করে দেয়। এদিকে পূর্ব ইউরোপে উত্তেজনা এখন তুঙ্গে। সম্প্রতি পোল্যান্ড অভিযোগ করেছে, রুশ ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। ন্যাটো প্রতিক্রিয়ায় যুদ্ধবিমান পাঠিয়ে কিছু ড্রোন ভূপাতিত করে। একই ধরনের অনুপ্রবেশ রোমানিয়ার আকাশেও ঘটেছে। ইউরোপীয় নেতাদের আশঙ্কা, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং রুশের কৌশল। ড্রোন অনুপ্রবেশের মাধ্যমে মস্কো ন্যাটোর দৃঢ়তা ও ইউরোপীয় ঐক্যকে পরীক্ষা করছে। এই মহড়ার আয়োজনের মধ্য দিয়ে বেলারুশ ও রাশিয়া পশ্চিম বিশ্বকে, বিশেষ করে ইউরোপকে একটি বার্তা দিতে চাইছে। বরিসোভস্কি প্রশিক্ষণ কেন্দ্রের এই গোলাগুলির শব্দ আর বিস্ফোরণের মাধ্যমে সেই বার্তাটিই যেন প্রতিধ্বনিত হচ্ছে, দেখুন আপনাদের দোরগোড়া কী পরিমাণে সামরিক শক্তি প্রস্তুত, মস্কোর সঙ্গে সংঘাত আপনাদের জন্য কিছু ভালো বই আনবে না। দেশের বিচার ব্যবস্থা ব্যবহার করে বিরোধীদের দমন করছে তুরস্কের প্রেসিডেন্ট রাজাব তাইয়েব এরদোগান। এমন অভিযোগে নিয়ে এবার রাজধানী আঙ্কারায় লাখো মানুষের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পার্টি সিএইচপি। সম্প্রতি দেশটির আদালত 2023-এ সিএইচপি কংগ্রেস গঠিত নতুন কমিটিকে অবৈধ ঘোষণা করেছে। যুক্তি দেওয়া হয়েছে, ভোটে কারচুপি হয়েছিল এবং অবৈধ অর্থের লেনদেন হয়েছিল। কিন্তু সিএইচপির ভাষ্য, এই রায় সরকারের ইঙ্গিতেই এসেছে। আদালতের এই রায়কে ঘিরে রোববার আঙ্কারায় তন্দোয়ান স্কোয়ারে হাজারো সমর্থকের সামনে বক্তব্য দেন সিএইচপির সভাপতি ওজগুর ওজেল। ওজেল এরদোগানকে স্বৈরশাসক আখ্যা দিয়ে পদত্যাগের দাবি করেন। ওজেলের অভিযোগ, সরকার গণতন্ত্র চায় না, কারণ গণতন্ত্র থাকলে তারা নির্বাচনে জিততে পারবে না। বিক্ষোভে উত্তেজনা বাড়িয়ে তুলেছে পূর্বের আরেকটি ঘটনা। সিএইচপির সবচেয়ে জনপ্রিয় নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র এক্রেম ইমামোগলু এখন কারাগারে। দুর্নীতি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে গত মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। তবে সমর্থকের বিশ্বাস, এটি রাজনৈতিক ষড়যন্ত্র। কারাগার থেকে পাঠানো বার্তায় ইমামোগলু বলেন, স্বৈরতন্ত্রের দিন শেষ, নতুন দিনের সূচনা হবেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2028 সালের নির্বাচন সামনে রেখে এরদোগান প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে ফেলতে চাইছেন। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলন অব্যাহত থাকবে। ফলে একদিকে ক্ষমতাসীনদের কঠোর অবস্থান আর অন্যদিকে বিরোধী শক্তির শক্ত উপস্থিতি আঙ্কারার রাজপথ উত্তপ্ত করে তুলছে। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখায় মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর 2 দফায় 50% শুল্ক আরোপ করে ওয়াশিংটন। ট্রাম্পের এই শুল্ক নীতির ধাক্কায় ভারতের বাণিজ্যে দেখা দিয়েছে বড় ধস। এতে দেশটির রপ্তানি গেল 9 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। আর এই প্রভাব মোকাবিলায় নয়াদিল্লিতে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভারত দ্বিপাক্ষিক বৈঠক। পরিস্থিতি সামাল দিতেই এই বৈঠকের আয়োজন করেছে, তাই জানিয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। গত আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে। এর আগেও একইভাবে শুল্ক বাড়ানো হয়েছিল। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে 50%, যা যুক্তরাষ্ট্রের যে কোনো বাণিজ্যিক অংশীদারের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। ফলে ভারতের রপ্তানি আয় কমার পাশাপাশি বাড়ছে অর্থনৈতিক চাপ।
ভারতের প্রধান বাণিজ্য নৈজকিক রাজেশ আগরওয়াল জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ভারত দ্রুত গতিতে আলোচনায় এগোতে চায়। এই বৈঠকে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের প্রশাসন এই শুল্ক নীতি শুধু বাণিজ্য নয়, কূটনৈতিক সম্পর্ককেও চাপে ফেলতে পারে। দিল্লির বৈঠক তাই এখন দুই দেশের অর্থনীতি ও সম্পর্কের জন্য বড় পরীক্ষা।